জাপানিজ ভাষায় তেনতেন আর মারু বলে দুইটা জিনিসের ব্যবহার হয়। কি বললাম? হ্যাঁ, তো এই তেনতেনটা কেমন দেখতে একটু দেখুন। এই যে ছোট্ট করে দুইটা দাগ থাকবে একটা বর্ণের উপরে, ছোট্ট করে দুইটা দাগ। এই জিনিসটাকেই জাপানিজ ভাষায় তেনতেন বলে। কি বলে? তেনতেন। তাহলে মারুটা কেমন একটু দেখি। এই যে একটা গোল বৃত্ত দেখতে পাচ্ছেন, এইটাকেই জাপানিজ ভাষায় বলে মারু। তো এই তেনতেন আর মারুর কাজ হচ্ছে অর্থের পরিবর্তন করা। আর এই তেনতেন এবং মারু সব সময় একটা বর্ণের উপরে ছোট্ট করে বসে। এখন আমার নাম মনে করেন রহিম, আমার নামের মাথায় যদি ছোট করে তেনতেন লাগাই দিই তাহলে আমার নাম পরিবর্তন হয়ে যাবে করিম। তো এই হচ্ছে তেনতেন আর মারুর কাজ। তেনতেন মারুর কাজ কি বললাম বলেন তো? অর্থ, হ্যাঁ, অর্থ চেঞ্জ করে দিবে। তো এই তেনতেন চারটা লাইনে ব্যবহার হয়। আমরা যে ছকটি পড়েছিলাম গতকালকে, এই যে হিরাগানা, এই ছকের চারটা লাইনে ব্যবহার হয়। তেনতেন আমাদের ছকের কয়টা লাইনে ব্যবহৃত হয়? চারটা লাইনে। হ্যাঁ, কোন চারটা একটু দেখি। এই কয়েল লাইনে ব্যবহৃত হয় তেনতেন, অর্থাৎ প্রত্যেকটা বর্ণের সাথেই তেনতেন ব্যবহৃত হয়। আরেকটা লাইন হচ্ছে শয়ের লাইন, অর্থাৎ এই লাইনের প্রত্যেকটি বর্ণের সাথে। হ্যাঁ বলতেছি, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ এই তো মার করছি। কয়েল লাইন, ক এল লাইন, শয়ের লাইন, তয়ের লাইন এবং হাইয়ের লাইন বা হয়ের লাইন। হ্যাঁ, এই চারটা লাইনে তেনতেন ব্যবহার হয়। আর মারু মাত্র একটা লাইনে ব্যবহার হয়, সেটা হচ্ছে হয়ের লাইনে। বুঝতে পেরেছেন? তাহলে তেনতেন তেনতেন কোন কোন লাইনে ব্যবহার হয় একটু বলুন তো আপনারা। তাহলে তেনতেন ব্যবহার হয় চারটা লাইনে: কয়েল লাইন, শয়ের লাইন, তয়ের লাইন আর হয়ের লাইন। আর মারু মাত্র একটা মাত্র লাইনে ব্যবহার হয়, সেটা হচ্ছে হয়ের লাইন। হ্যাঁ হ্যাঁ। তাহলে একটু আমরা দেখি, যখন আমরা কয়েল লাইনে তেনতেন ব্যবহার করব, অর্থাৎ এই লাইনটা পুরোটাই ক ছিল না, ক। তো এই কয়ের উপরে যখন আমরা তেনতেন ব্যবহার করব তখন ক পরিবর্তন হয়ে যাবে গ। কয়ের উপর তেনতেন ব্যবহার করলে ক কি হয়? তাহলে দেখুন, মনে করেন যে এই তেনতেনটা ছিল না, এই যে এই বর্ণটা দেখুন, আমরা সাপোজ মনে করেন এই যে এই তেনতেনটা ছিল না, তাহলে এই অক্ষরটি কি ছিল বলুন তো? ক ছিল নাকি কা ছিল? তাহলে কা। হ্যাঁ, এই কায়ের উপর যখন আমরা তেনতেন ব্যবহার করব তখন কায়ের অর্থ পরিবর্তন। হ্যাঁ হ্যাঁ, তাহলে কায়ের অর্থ পরিবর্তন হয়ে যাবে গা। ঠিক ঠিক তেমনি এই লাইনটা এভাবেই শেষ হবে। হ্যাঁ হ্যাঁ।
তাহলে 2 নম্বরটা দেখুন, 2 নম্বরে মনে করেন তেন তেনটা ছিল না, হ্যাঁ? তাহলে এই অক্ষরটি কি ছিল বলুন তো? কি না, কি ছিল? তো এই কি এর উপর হ্যাঁ, এই কি এর উপর যখন আমরা তেন তেন ব্যবহার করে দিলাম, তখন কি এর অর্থ পরিবর্তন হয়ে হয়ে গেল গি। ঠিক তেমনি এটা ছিল কু, কু এর উপর যখন তেন তেন দিলাম কু হয়ে গেল গু। এটা ছিল কে, কে এর উপর তেন তেন দিলাম কে হয়ে গেল গে। এটা ছিল কো, হ্যাঁ, কো এর উপর তেন তেন দিলাম কো হয়ে গেল গো। এই লাইনটা কি বুঝতে পেরেছেন? সমস্যা আছে কোনো? পরে এই লাইনটা দেখুন, এটা ছিল শ এর লাইন। কিসের লাইন? তো এই শ এর উপর তেন তেন ব্যবহার করলে স হয়ে যায় জ। স কি হয়? জ। তাহলে দেখেন, এটা মনে করেন তেন তেন নাই, তাহলে এটা কি বর্ণ ছিল? এটা সা ছিল না, সা? স না তো, এটা হচ্ছে সা। তাহলে সা এর উপর যখন তেন তেন দিয়ে দিলাম সা হয়ে গেল যা। কারণ আমরা স এর উপর তেন তেন দিলে সটা জ হয়ে যায়, তাই না? হ্যাঁ, পরে ছিল সি। দেখুন, পরের বর্ণটা ছিল সি। সি এর উপর যখন তেন তেন দিলাম তখন সি হয়ে গেল জি। কারণ আমরা জানি যে স এর উপর তেন তেন ব্যবহার করলে হয়ে যায় জ। তো এই জ আর এই বর্গীয় জ বা বর্গীয় জ যেটাকে বলে, একই উচ্চারণ, বুঝছেন? দিলেই হলো একটা। পরে এই বর্ণটা ছিল সু। সু এর উপর যখন তেন তেন দিয়ে দিলাম তখন সু হয়ে গেল জু। পরের বর্ণটি ছিল সে। সে এর উপর যখন তেন তেন দিলাম সে হয়ে গেল যে। পরে যে বর্ণটি ছিল সেটি হচ্ছে শো। এই শো এর উপর যখন তেন তেন দিয়ে দিলাম তখন শো হয়ে গেল জো। বুঝতে পেরেছেন? বুঝা যায়? না বুঝতে পারলে বলবেন, হ্যাঁ, আমি দরকার হইলে আরো 2-3 বার বলবো, কিন্তু না বুঝে হ্যাঁ ধরবেন না। পরে দেখুন, পরে এটা হচ্ছে তয়ের লাইন ছিল, তাই না? তো এই তয়ের উপর তেন তেন ইউজ করলে তয়ের অর্থ হয়ে যায় দ। কি হয়? তা না, দ, দ। এই যে এই দ, হ্যাঁ। তো দেখুন, এবার এইটা ছিল তা। তা এর উপর যখন আমরা তেন তেন ব্যবহার করলাম তখন তা হয়ে গেল দা। আর আমরা উপরে পড়ার সময়, হিরাগানা পড়ার সময় দেখেছিলাম তা এরপর তি হওয়ার কথা ছিল, কিন্তু এই বর্ণটি তি না হয়ে হয়ে গিয়েছিল চি, তাই না? হ্যাঁ। তো ওখানে যেমন ব্যতিক্রম ছিল এখানেও ব্যতিক্রম। এই চি এর ওপর যখন আমরা তেন তেন দেব তখন এটা দি না হয়ে হয়ে যাবে জি। ওখানে ব্যতিক্রম হয়েছিল না, তা এর পর তি হওয়ার কথা ছিল কিন্তু তি না হয়ে হয়ে গিয়েছিল চি। এখানে যখন আমরা এই চি এর উপর তেন তেন দিয়ে দিলাম তখন এটা দি না হয়ে হয়ে গেল জি। পরের বর্ণটি ছিল সু। তো এই সু এর উপর যখন তেন তেন ইউজ করব তখন সু হয়ে যাবে জু। পরে দেখুন, এই বর্ণটা ছিল তে, তে, তাই না? যখন আমরা তেন তেন ব্যবহার করলাম তখন তে হয়ে গেল দে। পরের বর্ণটি ছিল তো। তো এর উপর যখন তেন তেন দিলাম তো হয়ে গেল দো।
কারণ আমরা জানি যে ত এর উপর তেন তেন ইউজ করলে ত হয়ে যায় দ। পরে অলরেডি 3টা লাইন শেষ কিন্তু তেন তেনের ব্যবহার, আর একটা লাইন আছে তেন তেনের ব্যবহার, সেটা হচ্ছে হয়ের লাইন। কিসের লাইন? হ। তো এই হয়ের উপর যখন আমরা তেন তেন ব্যবহার করব তখন হয়ের অর্থ পরিবর্তন হয়ে হয়ে যাবে ব। কি হবে? হ পরিবর্তন হয়ে কি হবে? ব। তাহলে দেখুন প্রথম অক্ষরটা ছিল হা, তো হায়ের উপর যখন তেন তেন দিয়ে দিলাম তখন হা হয়ে গেল বা। পরের বর্ণটা ছিল হি। হ্যাঁ, তো এই হি এর উপর যখন আমরা তেন তেন ব্যবহার করলাম তখন হি হয়ে গেল বি। পরের বর্ণটি ছিল ফু, তো এই ফু এর উপর যখন আমরা তেন তেন ইউজ করলাম তখন ফু হয়ে গেল বু। পরের বর্ণটি ছিল হে, হে এর উপর তেন তেন ইউজ করলে হে হয়ে যায় বে। কারণ আমরা জানি হ এর উপর তেন তেন ইউজ করলেই হ পরিবর্তন হয়ে হয়ে যায় ব। আকার রাশি যেটার আকার রাশি রুসুকার একার ওকার প্রত্যেকটার সাথেই ঠিক থাকবে, শুধু হয়ের জায়গায় ব হয়ে যাবে। বুঝেছেন? শেষের বর্ণটি ছিল হো, তাহলে হো এর উপর তেন তেন ব্যবহার করলে হো হয়ে যায় বো। পরে তাহলে তেন তেনের ব্যবহার 4টা লাইনে শেষ। কোন কোন লাইনে দেখুন? সেটা হচ্ছে কয়ের লাইন, শয়ের লাইন, তয়ের লাইন আর হয়ের লাইন। এবার মারুর ব্যবহার আমি প্রথমেই বললাম যে মারু একটি মাত্র লাইনে ব্যবহার হয়, সেটা হচ্ছে হয়ের লাইন। অর্থাৎ হয়ের লাইনে মারুও ব্যবহার হয়, হয়ের লাইনে তেন তেনও ব্যবহার হয়। তো এই হয়ের লাইনে যদি আমরা মারু ইউজ করি তাহলে হয়ের অর্থ পরিবর্তন হয়ে হয়ে যায় প। কি হয়? একটু রেসপন্স করবেন। হ্যাঁ, তাহলে এই হয়ের উপর তেন তেন ইউজ করলে হয় ব, আর হয়ের উপর মারু ইউজ করলে হয় প। একটু মাথায় রাখিয়েন। হ্যাঁ, তো দেখুন এটা ছিল হা, হায়ের উপর যখন আমরা মারুটা দিয়ে দিলাম তখন হা হয়ে গেল পা। এটা ছিল হি, হি হয়ে গেল পি। উপর যখন মারু দিলাম তখন ফু হয়ে গেল পু। এটা ছিল হে, এর উপর মারু দিয়ে দিলে হে হয়ে গেল পে। আর এটা ছিল হো, হো এর উপর মারু দিয়ে দিলে হো হয়ে গেল পো। তো এই তেন তেন আর মারুর ব্যবহারটা কি কঠিন? পারা যাবে না?